ভাবুন তো, আজকের ঘটনার নাম লকডাউনের ফ্ল্যাটের আতঙ্ক। শুনতেই ভয় লাগছে, তাই না? এখন কল্পনা করুন, রাত গভীর, শহরটা নীরব, সবাই ঘুমে বা বাইরে নেই, সবাই নিজেদের ঘরে লকডাউনে আটকা। আপনার ফ্ল্যাটে মাত্র একলা আপনি। দরজা চেন টেনে রেখেছেন, ফোনে বারবার কাউকে ডাকছেন, কেউ ধরছে না। ছোট্ট টেবিল ঘড়ির কাঁটা আওয়াজ করে, একটা নীরবতা দ্যাট ফিলস টু হেভি, ভেতরটা যেন মুন্ডেছে। জানালার পাড়ের লাইটগুলো একটার পর একটা নিভে যাচ্ছে, সারা বিল্ডিংটা এমনভাবে থেমে আছে যে মনে হয় সময় ইটসেলফ ইজ হোল্ডিং ইটস ব্রেথ। হঠাৎ এক অচেনা শব্দ, জুড়ে একটা চাপা কণ্ঠের আর্তনাদ, খুব কাছে থেকে, কিন্তু কোনো সূত্র নেই, পড়ছে নোহোয়্যার থেকে। দরজার পাশে, জানালার কাছে কিংবা দেওয়ালের ভাঁজে। আপনার দম আটকে যায়। আপনি ঘুরে তাকান, কিন্তু সামনে কিছুই নেই। আবারও শোনেন, এইবার যেন কাঁধে কাঁধ মিলিয়ে কাঁদছে কেউ। আপনার ফোনের ব্যাটারি 10%। লাইট ফ্লিকার করে, আর তখনই জানালার আড়ালে একটা অন্ধকার ছায়া জড়ো হতে শুরু করে। ছায়াটা বড় হয়, আকার বদলাতে থাকে, কখনোই সম্পূর্ণ মানুষের মতো না, তবে মানুষের কোনো অভিশপ্ত শরীরের স্মৃতি সেখানে মিশে আছে। আপনি কি জানেন, ভয় প্রথমে আসে ছোট ছোট অপ্রত্যাশিত জিনিসগুলোর মাধ্যমে। অচেনা গন্ধ, যেমন পুরনো ফুলের সৌরভ বা ভেজা মাটির গন্ধ, যা আপনার ফ্ল্যাটে কখনো ছিল না। ফোনে একবার আইকন টল করে ওঠে, কিন্তু কোনো মেসেজ নেই। ঘরের কোণে রাখা একটি ফটো ফ্রেম, যেটা আপনি রাতে বাড়ি রেখে গিয়েছেন, হঠাৎ টেবিলে উল্টে আছে। সেদিন আপনি যে কোণ থেকে রুমটা দেখেছিলেন, সেখানে একটা অদ্ভুত অনির্দিষ্ট ছায়া দেখা যায়, যা প্রথমে আর্তনাদ যেন, কিন্তু একদম স্পষ্ট না। আপনি তা ঠিক করে দেওয়ার জন্য হাতে বাড়ালে ঠান্ডা এক শীত অনুভব করেন, শরীর জুড়ে রূপকান্তি দেখা যায়। প্রতি মিনিটে একটি নতুন ক্লাইম্যাক্স। আপনি শোনার মতো একটু খুঁটিনাটি খেয়াল করলে দেখতে পাবেন, প্রত্যেকটা সূক্ষ্ম ঘটনা যেন ঠিক সময় বেঁধে আপনার মনকে পকেটের ভেতর থেকে টানছে। একটা তালিকা স্মরণ করুন। কখনো দরজায় কানে আঘাত করে 3টে ধাক্কা, তারপর একবার নীরবতা, তারপর আবার 2টে চুপচাপ ধাক্কার রিধেম। আপনি চেষ্টা করেন লাইট জ্বালাতে, সুইচ চাপলেই বাতিতে সার্কিট ঝালিয়ে ওঠে। তারপর অদ্ভুতভাবে বাতি ধীরে ধীরে কমে আসে, কিন্তু কখনো পুরো নিভে না। এমন লাগে যেন কেউ লাইটের সাথে খেলছে। ওয়াটার হিটারে ক্লিক, হঠাৎ অন হয়, তারপর বন্ধ হয়। আপনার কফির কাপের উপরে বুদবুদ ওঠে, কেউ বা কিছু কফির তাগর গন্ধ ফিরিয়ে দেয়। কফি না, বরং পুরনো কাহিনীর ক্ষীণ গন্ধ। আপনি কানে কানের কাছে মাথা নিয়ে শুনছেন। শুধু নীরবতা না, বাড়ির অন্য ফ্ল্যাটগুলো থেকেও কোনো আওয়াজ নেই। নিজের লবি থেকে এক অতীত গ্রীষ্মের যে সুর বাজত, তা আজ নেই। তবে মাঝে মাঝে দেওয়াল ভেদে 2টো ছোট্ট শব্দ আসে। একটা হুক্কারানির মতো কণ্ঠ, আরেকটা শিশুর হেসে ওঠান না, না হাসি না, এটা যেন কফির কাঁপানো ধ্বনি, যা আপনার কণ্ঠে এক অচেনা উত্তেজনা জাগায়। আপনি ভাবতে শুরু করছেন, এই ছায়াটা কি সত্যি ছায়া, নাকি কোনো স্মৃতি, কোনো বোধহয় রয়ে যাওয়া দুঃস্বপ্ন। এই অবস্থায় আপনার চোখ একটা জিনিস ধরল, দেওয়ালে একটা ছায়াচিত্র, আর সেই ছায়ার ভেতর থেকে হঠাৎ আপনার নামের স্বর মনে হলো। একটা খটকা দেওয়াল ভাঙতে লাগলো, আলো ছায়ার খেলা। আপনার হৃৎপিণ্ড দ্রুত ধাক্কা খাচ্ছে, শরীরে শিহরণ ছড়িয়ে পড়ছে। আপনাকে নিজের কণ্ঠে কথা বলতে হলো, এটা কেমন হলো, কারা এটা করছে? কিন্তু উত্তর আসে না, শুধু সেই চাপা কান্না, যা শুনলেই মনে হবে কাউকে ভুলে যেতে হচ্ছে, কাউকে ফেরাতে হবে। কিন্তু ঠিক কি, আপনি জানেন না। বেশি দিন নয়, কিন্তু লকডাউনের সেই নির্জন সময়ে আপনার মুখে এমন কোনো স্মৃতি টেনে আনে, যা আপনি চেয়েও অবাঞ্ছিতভাবে জানেন। ফ্ল্যাটের গল্পগুলো, একটা কাঠের কাঁচা খোলা বাক্স, একদা বন্ধু রচনা চিঠি, পরিবারের পুরনো ঝগড়া, সব কিছু মিলিয়ে এখন একটা গল্প করে দিচ্ছে। এবং গল্পটা আপনার কাছে একদম বাস্তব হয়ে দাঁড়ায়। আপনি কি জানেন, বাস্তব আর কাল্পনিকের মাঝখানে সেই এক সরু সেতুটা ছিঁড়ে গেলে কি হয়? আপনি হাবুডুবু হয়ে পড়েন। শুধু এটুকুই নয়, আপনার আশেপাশের প্রতিটি ছোট ইভেন্টই পরপর ক্লাইম্যাক্স দেয়। জানালার কাছে অচেনা হাতের আঙুলের ছাপ দেখা যায়, কিন্তু বাইরে বাতাস নেই। বাথরুমের দরজা নিজে নিজেই খোঁচা দেয়, তারপর ঝাঁকুনিতে বন্ধ হয়ে যায়। টিভি হঠাৎ অন হয়ে আসে, অচেনা অ্যাপস দিয়ে, কিন্তু পর্দায় শুধু ধুলো দাগ আর অস্বচ্ছ একটি মুখ। মুখটা দমকানো, কিন্তু আপনি যতই কাছে যান, ততই সে পিছু হটে। মাঝে মাঝে খাটের নিচ থেকে একটা ছোট্ট নরম লড়াইয়ের মতো শব্দ আসে, কেউ বা কিছু ক্রমাগত ছেলেমানের মতো তাক করে আছে, কিন্তু আপনি জানেন না সে কি মানুষ। একই সঙ্গে আপনার মনে বারবার ফিরে আসে একটা লাইন, যা শোনার পর আর ঘুম আসবে না,
আত্মার আর্তনাদ। এই লাইনটা শুধুমাত্র স্লোগান নয়, এটা একরকম সতর্কতা। আপনার কানে ঢুকলেই যেন রাতের পরতগুলো খুলে যায়। কিন্তু অথচ একটা কথাই সত্য, আত্মার আর্তনাদ কখনোই আমাদের বলা গল্পগুলোকে বাস্তব হিসেবে দাবি করে না। এগুলো সম্পূর্ণ কল্পনা ভিত্তিক, দর্শকের নিজের অনুভূতিই ভয়ের রং তৈরি করে। তবু কখনো কখনো সেই অনুভূতি বাস্তবের দরজায় আঘাত করে। ভয় সবসময় চোখে দেখা যায় না, অনেক সময় চোখে যা দেখা যায় তা মোটেই পুরোটো নয়। আপনি এখন কি করতে চান? দরজার দিকে তাকিয়ে বসে থাকবেন, বাইরে দাঁড়িয়ে কাউকে ডাকবেন, না হুমকি বাড়ে যদি আপনি তাকিয়ে না দেখেন? তারপরই সেরা উপায় হলো শান্ত হওয়া, কন্ট্রোল নেওয়া এবং চোখ নয়নে খুঁটিনাটি লক্ষ্য করা। কিন্তু গল্পটা শেষ না, এটা শুরু মাত্র। প্রতিটি টুকরো ঘটনায়, প্রতিটি নীরব দাপটে, প্রতিটি ছায়ায় নতুন প্রশ্ন জন্ম নেয়। এই ফ্ল্যাটে কি কোনো অতীত হত্যাকাণ্ড ঘটেছিল? কোনো ভুলপ্রেত আছে? নাকি একজন মানুষের অসহায় কান্নার রেশ আছে যে বারবার বাসায় ফিরে আসছে? বন্ধুরা, আমরা আজকের এপিসোডেই সবকিছু খুলে দেখাবো। প্রতি মিনিটে ক্লাইম্যাক্স, প্রতি লাইনে নতুন টেনশন। পুরো কাহিনীটি পড়লেই আপনার মনে থাকবে প্রশ্ন, অসুবিধা আর অস্বস্তির এক ভঙ্গুর সুর, যা ছেড়ে যাবে আপনাকে আর কখনো আগের মতো নিদ্রালু করে রাখবে না। তাই পুরো গল্পটা একদম স্কিপ না করে শেষে দেখুন। যদি আপনারও কোনো অদ্ভুত ভয়ঙ্কর অভিজ্ঞতা থাকে, কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। হয়তো আপনার গল্পই আমাদের পরবর্তী এপিসোডের কেন্দ্রবিন্দু হবে। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইউটিউবে ভিডিওর কমেন্ট লিঙ্কে ক্লিক করে সম্পূর্ণ কাহিনী দেখুন এবং সাবস্ক্রাইব করুন। ফেসবুক ও ইনস্টাগ্রামের দর্শকরা আমাদের পেজটি ফলো করে নিন। প্রতিদিন রাত 8টায় আমাদের স্পেশাল এপিসোড, আর প্রতি রোববার দুপুর 12টায় আসে এক্সক্লুসিভ হরর স্টোরি। মিস করবেন না। তাহলে শুরু করছি আজকের কাহিনী, লকডাউনের ফ্ল্যাটের আতঙ্ক। একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত থাকুন। আপনি যখন শুনছেন, মনে লাগবেন অদৃশ্য আতঙ্কের একমাত্র কণ্ঠস্বর আত্মার আর্তনাদ। আত্মার আর্তনাদ, ভয় যেখানে শ্বাস নেয়। তখন ঠিক লকডাউনের সময়, 2020 সালের মাঝামাঝি। চারদিকে ভয়, হাসপাতাল ভরে যাচ্ছে, কেউ কাউকে দেখতে পাচ্ছে না, সবাই ঘরে বন্দী। আমি তখন একাই একটা ফ্ল্যাটে থাকতাম বেহালায়। একরকম জোর করে থাকছিলাম, কারণ আমার ফ্যামিলি বাইরে থাকে আর আমি কাজের কারণে কলকাতায়। অফিস তখন ওয়ার্ক ফ্রম হোম, সারাদিন ল্যাপটপের সামনে বসে থাকতাম। সেই সময়টায় একটা নতুন ফ্ল্যাটে উঠেছিলাম, যেটা বেশ সস্তায় পেয়ে গেছিলাম। প্রথম থেকেই ভাবছিলাম, এত সুন্দর, এত বড় ফ্ল্যাট কেউ এত কম টাকায় ছেড়ে দেয় কেন? বাড়ির মালিক ফোনেই বলেছিল, আপনি পছন্দ করে নিন, আমরা বাইরে থাকি, শুধু মাসে মাসে টাকা পেমেন্ট করে দেবেন, আর কেউ কিছু বলবে না। আমি ভেবেছিলাম হয়তো ভাড়াটিয়ার দরকার ছিল হঠাৎ করে, কিন্তু ঢোকার দিনই কিছু একটা অদ্ভুত অনুভব হয়েছিল। ঘরগুলোর মধ্যে একটা ঘর, দোতলার পেছনের ঘরটা, যেটা সবসময় একটু ঠান্ডা থাকত, জানলা খোলাও থাকত না, অথচ বাতাসে একটা অদ্ভুত গন্ধ থাকত সেখানে। ভেজা কাপড়, পুরনো মাটির দেয়াল আর ধূপধুনোর মিশ্র গন্ধ। প্রথম রাতে ওই ঘরে শুতে চাইনি, বেছে বেছে সামনের ঘরেই নিজের বিছানা পাতলাম। রাত তখন 1টা হবে, কাজ শেষ করে চা বানাতে গেছি কিচেনে। হঠাৎ মনে হলো পেছনের ঘরের দরজাটা নিজে থেকেই একটু একটু করে খুলে গেল। আমি ভাবলাম বাতাসে খোলাটা স্বাভাবিক, গিয়েই দরজাটা লাগিয়ে দিলাম। 3 মিনিটও হয়নি, আবার খচ করে একটা শব্দ। ফিরে দেখি দরজাটা আবার খোলা। আমি এবার একটু ঘাবলে গেলাম, গিয়ে পুরো লাগিয়ে দিলাম, বোল্টও চেপে। সেই রাতেই প্রথম ঘুম ভেঙে দেখি আমার পাশের ঘরে লোডশেডিংও হলেও একটা লাল আলো জ্বলছে। আমি বিশ্বাস করছিলাম না নিজের চোখকে। অন্ধকার ঘরের মধ্যে এক কোণায় মৃদু লালচে আলো জ্বলছে, একটা ঠিক পুজোর প্রদীপের মতো আলো। আমি চোখ কচলালাম, আলোটা তখনও আছে। উঠে গিয়ে ঘরের দরজা খুললাম, আর সাথে সাথে আলোটা নিভে গেল। ঘর ফাঁকা, কিন্তু ঘরের মেঝেতে তখনও ধোঁয়ার মতো কিছু একটা ভেসেছিল। আর ঘরের এক কোণায় রাখা একটা পুরনো কাঠের চেয়ার, যেটা আমি ওই ফ্ল্যাটে ঢোকার সময় দেখেছিলাম, সেটা ঘুরেছিল দরজার দিকে। আমি কিছু না ভেবে দরজা বন্ধ করে শুয়ে পড়লাম।
ভেবেছিলাম হয়তো বেশি ক্লান্তি, দু চোখে ভুল দেখছি। পরদিন বিকেলে আমার এক বন্ধু শুভম এলো দেখা করতে। তাকে বললাম ঘরে একটু অদ্ভুত কিছু টের পাচ্ছি। সে বলল চল একবার ঘরটা দেখি। ওই পেছনের ঘরে ঢুকে প্রথমে শুভম কিছু বলেনি, শুধু মুখটা থমথমে করে বলল, তুই এখানে ঘুমাস না তো? আমি বললাম না, আমি সামনের ঘরেই থাকি। ও কিছু না বলে চলে গেল। কিন্তু রাতে হঠাৎ ৩টে নাগাদ শুভম আমাকে ফোন করল। অদ্ভুত কাঁপা গলায় বলল, তুই ওই ঘরটার মধ্যে ঢুকেছিলি? আয়নার নিচে রক্ত লেগেছিল, তুই দেখিসনি? আমি যেন কথা হারিয়ে ফেললাম। রক্ত! সেই মুহূর্তে আমি ঘর থেকে বের হয়ে সরাসরি পেছনের ঘরের দিকে গেলাম। আলো জ্বালিয়ে আয়নার দিকে তাকালাম। একটা পুরনো আয়না ছিল দেয়ালে লাগানো, নিচের দিকে হালকা কালচে দাগ, যা আমি আগে ধুলো বলে ভেবেছিলাম। কিন্তু আঙুল বুলিয়ে দেখি সেটা এখনও ভেজা, আর আঙুলের লালচে রং উঠে এলো। আমি বুঝতে পারলাম এটা ধুলো নয়। আমার শরীর কাঁপছিল। দরজার পাশে রাখা কাঠের চেয়ারটা হঠাৎ শব্দ করে এক পাশে ঘুরে গেল। কেউ নেই ঘরে, তবুও ঘরে সেই গন্ধ, সেই ঠান্ডা, সেই চাপা নিঃশ্বাসের শব্দ। আর আয়নার কাঁচে লেখা হলো, আমি এখনো এখানে আছি। আমি কিছু না ভেবেই সোজা দরজা বন্ধ করে ঘর থেকে বেরিয়ে এলাম। সেই রাতটা আমি বারান্দার সোফায় কাটিয়েছিলাম, জানালার পাশে বসে। হাতের মধ্যে মোবাইল, বারবার সময় দেখে যাচ্ছি। ৩টে বেজে ১০, ৩টে ১১, ৩টে ১২। ৩টে ১৩তে হঠাৎ মোবাইলে একটা মেসেজ আসে, অজানা নাম্বার থেকে। তোকে বলেছিলাম আমি এখানেই আছি। আমি আতঙ্কে মোবাইলটা ছুঁড়ে ফেলে দিলাম বিছানায়। ফোনের স্ক্রিনটা তখনও জ্বলছে। একটু পরে আবার একটা মেসেজ, তোকে তো আমার ঘরে ঢুকতেই হবে। এইবার আর আমি বসে থাকতে পারছিলাম না। বুকের ভিতরটা ধরফর করছিল। দরজার পাশের সেই ঘরটার দিকে তাকালাম। নিঃশব্দে তালা বন্ধ, কিন্তু জানলার কাঁচে যেন কেউ হাত বুলিয়ে যাচ্ছে। একটা শুঁস শব্দ হচ্ছিল। আমি আবার শুভমকে ফোন করলাম। সে তখন ঘুমিয়েছিল। ফোন ধরেই শুধু বলল, ঘরটা ছাড়, যা পারিস চলে যা। আমি বুঝতে পারছি তোর ওপরে ওর নজর পড়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম, কে ও? কে? ও বলল, আমার এক দূর সম্পর্কের দাদা ওই বাড়িতেই একসময় থাকত। ওই একই ঘরটা ছিল ওর। একটা রাতে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। পরে জানা যায় ওই ঘরের ভিতর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। কিন্তু ব্যাপারটা সোজা ছিল না। ওর মোবাইলে শেষ মেসেজ ছিল, তুই আমার ঘরে ঢুকলি কেন? আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। সবকিছু একটার পর একটা মিলে যাচ্ছে। একটা কিছু, একটা অস্তিত্ব সেই ঘরের মধ্যে এত বছর ধরে আছে। আর যারা সেখানে যায় বা যায়নি বলেও অনুভব করে তার উপস্থিতি, তাদের ছেড়ে দেয় না। পরদিন সকালেও আমি ঘর ছাড়তে পারিনি। যেন কেউ একটা বাধা তৈরি করছিল আমার চারপাশে। যখনই ব্যাগ গুছিয়ে বাইরে যাওয়ার জন্য দরজার সামনে দাঁড়াই, তখনই মনে হয় কিছু ভুল হচ্ছে। একটা প্রচণ্ড মাথা ব্যথা, বুক ধরফর করা শুরু হয়। এমনকি হাত কাঁপে, যেন আমি সেই ঘরের সঙ্গে আটকে গেছি। রাতে আবার লোডশেডিং। ঘরের সব আলো নিভে গেল। শুধু টেবিলের ওপরে রাখা মোবাইলের স্ক্রিন জ্বলছে নিজে থেকেই। মোবাইলের নোটিফিকেশন বার টেনে নিচে নামতে থাকছে আপনা আপনি। একটা ভিডিও ওপেন হলো। আমি একদৃষ্টে তাকিয়ে আছি। ভিডিওতে দেখা যাচ্ছে আমার ঘর, আমার বিছানা, আমি ঘুমিয়ে। কিন্তু ক্যামেরার কোণ থেকে স্পষ্ট দেখা যাচ্ছে জানলার পাশে দাঁড়িয়ে আছে একটা ছায়া। ধীরে ধীরে সে আমার দিকে এগিয়ে আসছে, তারপর বিছানার এক কোণায় বসে পড়ছে। হাত দিয়ে আমার মুখ ছুঁয়ে দিচ্ছে। আর ওই সময় আমি ঘাড়ে হালকা ঠান্ডা স্পর্শ অনুভব করলাম। আমার চোখ তখন খুলে গেছে। ঘর অন্ধকার, কিন্তু আমি জানি কেউ বসে আছে। আমি দম বন্ধ করে শুধু শুনতে পাচ্ছিলাম তার শ্বাস, নিয়মিত, ভারী, ঘন। তারপর একটা ফিসফিস গলা, আমার ঘর তুই ছেড়ে যাবি না। তুই এলি, এখন আমরাই থাকবো একসঙ্গে। ঘরের জানলা তখন ধীরে ধীরে খুলছে।
বাতাস ঢুকছে না, কিন্তু পর্দা নিজে থেকেই উঠছে। আমি শুয়ে আছি আর নিজের শরীর নাড়াতে পারছি না, একরকম প্যারালাইজড অবস্থা। গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, কাঁপতেও পারছি না। তখনই আমার চোখ যায় দরজার দিকে। ওটা খোলা, আর সেই পেছনের ঘর থেকে আলো এসে পড়ছে আমার মুখে, লালচে নিঃসর্গ আলো। আমি শেষবারের মতো চোখ বন্ধ করলাম, আর ভেতরে ভেতরে শুধু একটা কথাই আওড়াচ্ছিলাম, আমি তোমার ঘরে ভুল করে গিয়েছিলাম, আমি ক্ষমা চাই, আমাকে ছেড়ে দাও। ঘুম ভেঙে দেখি আমি সকালে ঠিক আমার নিজের বিছানায় শুয়ে আছি। চারিদিক শান্ত, দরজা বন্ধ, আলো ঢুকছে জানলা দিয়ে, সব স্বাভাবিক। কিন্তু ঘরের মাঝখানে দাঁড়িয়েছিল সেই পুরনো কাঠের চেয়ারটা, যেটা শুধু পেছনের ঘরেই ছিল। আমি জানি ও আসলেই ছিল, আর এখন ও এখানেই। আমি ভাবছিলাম হয়তো এইসব আমার কল্পনা, হয়তো করোনাকালের একাকিত্ব, মানসিক চাপ, না ঘর থেকে বেরোনোর হতাশা, সব মিলে মাথার ভেতরে এই অদ্ভুত সব ঘটনা তৈরি করে চলেছে। কিন্তু একদিন একটা এমন কিছু ঘটল যা চোখে দেখেও অস্বীকার করার উপায় ছিল না। সেই সকালে ঘুম থেকে উঠে দেখি ঘরের দরজাটা ভেতর থেকে অদ্ভুতভাবে আঁকড়ে ধরা। আমি ধাক্কা দিচ্ছি, কিন্তু দরজা খুলছে না, অথচ তালা দেওয়া ছিল না। যেন কেউ বাইরে থেকে নয়, বরং ভেতর থেকে জোরে ঠেলে ধরে রেখেছে। পাশের জানলার ফাঁক দিয়ে বাইরে তাকালাম, দেখা গেল একটা প্রতিবেশী নিচে দাঁড়িয়ে ছাদে তার কাপড় শুকোচ্ছে। আমি চিৎকার করে তাকে ডাকলাম, দাদা ওপরে আসুন, দরজা খুলছে না। সেও ওপরে এসে বলল, ভেতর থেকে কিভাবে আটকালো? আমি চিৎকার করে বললাম, আমি জানি না, কেউ যেন ঠেলে ধরে রেখেছে। সে দরজায় জোরে ধাক্কা দিল। হঠাৎ করেই দরজাটা খটাস করে খুলে গেল, এমনভাবে যেন কিছু একটা সরে দাঁড়ালো সামনে থেকে। আমি দরজা খুলেই বাইরে দৌড়ে গেলাম। তখন আর নিজেকে বোঝাতে পারছিলাম না যে এটা কিছুই না। মনে মনে শুধু ভাবছিলাম কিছু একটা গভীরভাবে আমাকে ঘিরে ধরেছে। ফ্ল্যাট ছেড়ে আমি কয়েকদিনের জন্য আত্মীয়র বাড়ি চলে গেলাম, কিন্তু ওখানে গিয়েও রাতের ঘুমে সেই পেছনের ঘরটাই ফিরে আসে। প্রতিদিন একইভাবে দরজা খুলে যাচ্ছে, জানলার পাশে কেউ দাঁড়িয়ে, একটা লাল আলো, আর সেই ফিসফিসে গলা, তুই পালিয়ে বাঁচবি না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে আমি এক ওঝার কাছে যাই। আমার চেনা এক লোকের মাধ্যমে নাম পেয়েছিলাম। দক্ষিণ কলকাতার এক বৃদ্ধ, খুবই নিঃশব্দ মানুষ, কথাও কম বলেন। তিনি আমার কথা শুনে শুধু বললেন, যে জায়গায় এটা সুর হয়েছে সেখানেই শেষ করতে হবে, আর কেউ পারবে না। আমি বললাম, আমি কি মরে যাব? তিনি তাকিয়ে বললেন, তুই যদি এখনই না যাস, তোর শরীর বাঁচলেও তোর ভেতরের মানুষটা হারিয়ে যাবে, তুই একটা খালি খোলস হয়ে যাবি। আমি সেদিন সন্ধে আবার সেই ফ্ল্যাটে ফিরে গেলাম। সিঁড়ি ভাঙতে ভাঙতে মনে হচ্ছিল কেউ আমার পা দুটো আটকে টানছে। চাবি ঘুরিয়ে দরজা খুলতেই একটা ঠান্ডা বাতাস মুখের ওপর ধাক্কা দিল। ঘরে ঢুকেই দেখলাম পেছনের ঘরটা এখন পুরো খোলা, দরজাটা নিজে থেকেই দুলছে। ঘরের ভেতর ঢুকলাম, একটা মোটা ধুলোর স্তর জমে আছে, যেন বহুদিন কেউ ঢুকেনি। জানলার কাঁচের ওপরে আবার সেই লাল রঙের লেখা, তুই ফিরেছিস, এবার চল। হঠাৎ আমার পায়ের নিচে কিছু নড়ল। নিচু হয়ে দেখি একটা পুরানো ছোট্ট ডায়েরি, কাগজ ছেঁড়া, কিন্তু কয়েকটা পাতায় লেখা স্পষ্ট, আমি প্রতিদিন অপেক্ষা করি, কেউ আসবে, আমার কথা শুনবে। এই ঘরটাই এখন আমার শরীর, আমার আত্মা এখানেই আটকে আছে। যারা ঘরে আসে তারা আমার যন্ত্রণা বোঝে না, তাই আমি তাদের মধ্যে ঢুকি, তাদের দিয়েই আবার আমার গল্প বলি। আমি সেই ডায়েরির পাতা বন্ধ করলাম, আর তারপরেই ঘরের ভেতর বাতাস ঘূর্ণির মতো ঘুরতে শুরু করল। দেয়ালে খসখসে শব্দ, জানলার কাঁচ ভেঙে পড়ল, আয়নাটা আবার ঝাপসা হয়ে গেল, আর তার মধ্যে দেখা গেল সেই ছায়ামূর্তি, একটা শুকনো মুখ, কাঁধ পর্যন্ত চুল, ফাঁকা চোখ, মুখে শুধু একটিই কথা, তুই
আমার হয়ে বাঁচবি। তারপর হঠাৎ ঘর অন্ধকার, আমার আর কিচ্ছু মনে নেই। চোখ খুললাম 3 দিন পর, হাসপাতালে। ডাক্তার বলল এক ধরনের শক থেকে আমার স্মৃতি হারিয়ে যাচ্ছিল। কেউ নাকি আমাকে অজ্ঞান অবস্থায় খুঁজে পায় সেই পেছনের ঘরে। ঘরের সব কিছু থচনচ, কিন্তু অবাক করা বিষয়ে ওই ফ্ল্যাটে আমি ছাড়া আর কেউ ছিল না। তালা ভাঙা ছিল না, ভেতর থেকে দরজা বন্ধ। আজ এত বছর পেরিয়ে গেছে, আমি অন্য জায়গায় থাকি, জীবন অনেকটা পাল্টে গেছে। তবুও মাঝে মাঝে আয়নার দিকে তাকালে মনে হয় আমার নিজের প্রতিবিম্ব আমাকে দেখে না। আমি জানি আমি ফিরে এসেছি, কিন্তু আমার ভেতরের কেউ, সে এখনো সেই ঘরেই রয়ে গেছে। আর হয়তো কোনোদিন আবার কারো দরজা খুলে যাবে। তো এইভাবেই শেষ হলো আজকের গল্প। কিন্তু সত্যিই কি সব শেষ হলো, নাকি কোনো কিছু এখনো অপেক্ষা করছে অন্ধকারের আড়ালে আপনার আশেপাশে কোথাও? আপনি কি নিশ্চিত এখনো একা আছেন? হয়তো না। আবার দেখা হবে এক নতুন রাতের গল্পে, আরও এক আত্মার আর্তনাদে। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর তোমার সাথেও যদি এরকম কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে সেটা লিখে পাঠাও, আমি সেটা নিয়েই পরের ভিডিও বানাবো। মনে রেখো, কালকের এপিসোডে আরও ভয় অপেক্ষা করছে, তাই মিস করো না। প্রতিদিন রাত 8টা আর রবিবার দুপুর 12টায় আমাদের নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।